4 দিনের সফরে আজ চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে কোনো চুক্তি নয়, 20টিরও বেশি সমঝোতা স্মারক সই হবে। আর বেইজিং আগ্রহ দেখালেই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করবে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা বাংলাদেশ ও ভারতের যৌথ নদী, তাই দিল্লির প্রস্তাব আগে বিবেচনা করা হবে। রোববার বিকেলে মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য দেন তিনি। 10 বছর পর চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে বিশেষ বিমানে বেইজিংয়ে যাবেন তিনি। বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ব্যবসায়ীরা তার সঙ্গে যাচ্ছেন। কারণ এবার বাণিজ্য, উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিচ্ছে ঢাকা। 9 জুলাই বেইজিংয়ের বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। 10 জুলাই রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। ঢাকা বেইজিংয়ের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হবে। তবে রিজার্ভ বাড়ানোর জন্য দেশটির সঙ্গে ঋণ সংক্রান্ত কোনো চুক্তি হচ্ছে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কোনো চুক্তি হচ্ছে না, সবগুলো এমওইউ হবে। প্রথমত আমাদের সেরকম ঋণ চুক্তি বা এমওইউ আমাদের লিস্টের মধ্যে নাই। ইকোনমিক কোঅপারেশনের কথা, ইকোনমিক কোঅপারেশনের জন্য আমাদের মধ্যে এমওইউ হবে। শুধু সেই এমওইউর আলোকে ভবিষ্যতের নিডের বেসিসে আমাদের প্রয়োজনীয় নিরিখে এবং আমাদের সমস্ত প্যারামিটার মিট হলে পরে তখন সেই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে কিংবা ইকোনমিক সেক্টরে কোঅপারেশন হবে। আর আমাদের রিজার্ভের কথা বলছেন, রিজার্ভ এখন আমাদের ভালো হচ্ছে। অফশোর ব্যাংকিং ছাড়াও চীনকে বাংলাদেশ ব্যাংকে টাকা রাখার প্রস্তাব দেবে ঢাকা। মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গটি প্রধানমন্ত্রীর সফরসূচিতে না থাকলেও চীন চাইলে আলোচনা হতেই পারে। তিস্তা যদি তারা আলোচনায় আনে তাহলে তো আলোচনা হবে। যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক। চীন নেতৃত্বাধীন জোট জিডিআই নিয়ে প্রশ্ন করলে জবাব দেননি পররাষ্ট্রমন্ত্রী। আমার মনে হয় সেটা নিয়ে পরে আলাপ করব। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও সারা দেশে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা তাদের। এর আগে রোববার বিকেলে বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কুমিল্লায় অবরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। 4 ঘন্টা পর স্বাভাবিক হয় চলাচল। কোটা বাতিলের দাবিতে আন্দোলনের 6ষ্ঠ দিনে রাজপথে শিক্ষার্থীরা। রোববার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলাশী, নীলক্ষেত হয়ে শাহবাগে সড়ক অবরোধ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগ দেন এর অধীন 7 কলেজ এবং রাজধানীর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা। মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত পৌঁছালে পুলিশের বাধায় সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী সংসদে 2018 সালে যে বক্তব্য দিয়েছিল কোটা বিলুপ্তির, সেই বক্তব্য বাস্তবায়ন চাই আমরা। 56% কোটা আছে, যেটা সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদ সূচকের সম্মত, এটা বিরোধী। কোটা বিরোধী বিক্ষোভে 1.5 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেখা দেয় তীব্র যানজট। হাইকোর্ট যে রায়টি দিয়েছে, জনবিচ্ছিন্ন একটি রায়, সেই রায়টি বাতিল করতে হবে এবং আপিলের যে ডেটটি পিছিয়েছে অতি দ্রুত সে আপিলের ডেটটি দিতে হবে। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া চাকরির ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে আর কোনো কোটা চাই না। কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। জামালপুরে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধে থমকে যায় বরিশাল কুয়াকাটা, বরিশাল ঢাকা মহাসড়ক। কুমিল্লায়ও অবরোধ করেন বিক্ষুব্ধরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ডাকও দিয়েছেন তারা। রবিবার থেকে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি, সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার। কিন্তু গত 5 জুন হাইকোর্টের রায়ে সে পদ্ধতি পুনর্বহাল হয়। এরপর থেকেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। নূরে আলম,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হঠাৎ করেই অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর 4:30টায় তাকে এভার কেয়ারের সিসিইউতে ভর্তি করা হয়। পরে সিসিইউ সুবিধার কেবিনে নেওয়া হয় তাঁকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, হঠাৎ করেই শারীরিক দুর্বলতা অনুভব করায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে রক্তের প্রয়োজন বলেও জানান তিনি। এর আগে গত 22 জুন রাতে অসুস্থ হলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। 23 জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে 11 দিন চিকিৎসা নেয়ার পর 2রা জুলাই তিনি বাসায় ফেরেন। বাসায় ফেরার 5 দিনের মধ্যে আবারও খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হলো। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া দুর্নীতির বিস্তার সম্ভব নয় বলে মনে করেন রাজনীতিক ও অর্থনীতিবিদরা। তাদের মতে আমলা, ব্যবসায়ী ও রাজনীতিকরা মিলে একটি দুষ্ট চক্র গঠন হয়েছে। এই চক্র বছরের পর বছর দুর্নীতি করেছে, যা এখন ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। এদের দমাতে সরকারের কঠোর হওয়ার বিকল্প নেই। সম্প্রতি ঝিনাইদহ 4 আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হওয়ার খবরের পর তার বিপুল সম্পদের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। সাবেক আইজিপি বেনজিরের অস্বাভাবিক সম্পদ অর্জন আর দেশ ছাড়ার বিষয়ে এখনও আলোচনা থামেনি। ওএসডি হওয়া এনবিআর কর্মকর্তা মতিউর ও তার পরিবারের অস্বাভাবিক সম্পদ নিয়েও তোলপাড় হয়েছে সারা দেশে। এছাড়া রাজস্ব বোর্ডের আরও কয়েকজন কর্মকর্তার সম্পদ নিয়েও অনুসন্ধানে দুদক। তবে রাজনীতিক এবং অর্থনীতিবিদরা মনে করেন, খুব কম মানুষের অবৈধ সম্পদের বিষয়ই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। এটাও আমি আপনার সাথে একদম অস্বীকার করছি না যে হয়তো কয়েকজন ধরা পড়েছে, কিন্তু এরকম আরো অনেক আছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এগুলো তো হলো যে কটা জিনিস ধরা পড়েছে, যা ধরা পড়েনি এরকম তো আরো অনেক আছে। কারণ হলো এই দুর্নীতিটা অ্যাক্সিডেন্টাল না, এটা সিস্টেমিক দুর্নীতি। দুর্নীতিতে জড়িত এসব ব্যক্তি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাই প্রশ্ন ওঠে, এত দুর্নীতি কিভাবে সংঘটিত হলো? কতিপয় আমলা, কতিপয় রাজনীতিবিদ আর কতিপয় ব্যবসাদার, এই তিনের একটা চক্র, একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট কেন্দ্রের থেকে উপজেলা পর্যন্ত আছে। সুতরাং একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অবশ্যই আছে। সোশ্যালিস্ট হোক, ক্যাপিটালিস্ট হোক, মিক্সড ইকোনমি হোক, যদি কেউ সেখানে জবাবদিহিতাবিহীনভাবে এবং স্বচ্ছতাবিহীনভাবে ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায়, তাহলে সেখানে দুর্নীতি হবেই। সরকারের সহযোগিতা ছাড়া এই ধরনের এই লেভেলের দুর্নীতি হয় নাই, এই কথাটা আমার মনে হয় সঠিক না। হয়তো বা সরকারের কেউ কোনো ক্ষমতাশালী মানুষ ব্যক্তি স্বার্থে নিজস্ব স্বার্থে স্বস্বার্থে এটা করে থাকতে পারে। এসব বিষয় এড়িয়ে না গিয়ে দুর্নীতির মূলোৎপাটনে সরকারের কার্যকর উদ্যোগ জরুরি মনে করেন রাজনীতিক ও গবেষকরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হঠাৎই শিশু নিখোঁজের খবরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে দাবি করা হচ্ছে বিভিন্ন জেলায় নিখোঁজ হয়েছে অন্তত 35 শিশু। তবে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ বলছে, অস্বাভাবিক শিশু নিখোঁজের কোনো ঘটনা দেশে ঘটেনি। স্বাভাবিক নিয়মে প্রায় প্রতিদিনই শিশু নিখোঁজের ঘটনায় থানায় কিছু জিডি হয়, পরে ওইসব শিশু ফিরে এলেও জানানো হয় না পুলিশকে। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে এরকম নানা ধরনের পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে 48 ঘন্টায় ঢাকা ও চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছে 35 শিক্ষার্থী। অন্যান্য জেলা থেকেও অনেক শিশু নিখোঁজের দাবি করা হয়। বিভিন্ন গ্রুপে ঘুরতে থাকা বিজ্ঞপ্তি থেকে সামনে আসে রাজধানীর টিকাটুলির নিখোঁজ 14 বছরের মাদ্রাসা শিক্ষার্থী ফারহানের নাম। তার বাসায় গিয়ে জানা গেল 9 দিন ধরে নিখোঁজ ফারহান। মাদ্রাসায় যেতে চাপ দেয়, অভিমান করে 29 জুন বাসা থেকে পালায় সে। ও বাসার জন্য 29শে জুন মাদ্রাসার উদ্দেশ্যে বাইর হয়েছে। দিবাগত শনিবার দিন দিবাগত রাত্রে 10টার দিকে আর সে মাদ্রাসায় যেয়ে পৌঁছে নেই। সারাদিন বাইরে থাকলেও সন্ধ্যার পরেই বাসায় চলে আসতো, কিন্তু এইভাবে কখনোই ওই একদিন বা এক রাত বাসার বাইরে থাকেন। শিশু নিখোঁজের দাবি করা হয় সাভার, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে। তাদের মধ্যে অনেকে এরই মধ্যে ফিরে এসেছে, আবার অনেক বাবা মাই আছেন সন্তানের ফেরার অপেক্ষায়। পরে হুজুরে জিজ্ঞাসা করলাম সিয়াম কই,
হুজুর বলেছি আমি নাই মাদ্রাসা 30 তারিখ থেকে নিখোঁজ। থানায় জিতে করলাম, পুলিশ হাঁটছিল। এ কখনো 4-5 বছরের ভিতরে কোথাও যাওয়া আসা করেনি। এখন এর বাড়ির থেকে সে মাদ্রাসা যাওয়ার কথা বলি, ওখান থেকে সে কোথায় নিখোঁজ হয়ে গেছে আজকে আমরা পাচ্ছি না। পুলিশ বলছে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াচ্ছে। ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী মে থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত শিশু নিখোঁজের যত জিডি হয়েছে তা কোনোভাবেই অস্বাভাবিক নয়। একটি অসত্য তথ্য অথবা বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে প্যানিক করবে, এটি তো কোনো মতেই কাম্য না। তো সেটি আমি বলছি যে ঢাকা মেট্রোপলিটনে বিন্দুমাত্র এ ধরনের কোনো তথ্য নেই বা প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আর ওভারঅল যদি যারা করছে তাদেরকে আমরা বলবো, যদি আপনাদের কোনো তথ্য থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করেন। নিখোঁজের গুজবে আতঙ্কিত না হয়ে সন্তানের দিকে বাড়তি খেয়ালের পরামর্শ পুলিশের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়ের হত্যার ঘটনায় অভিযুক্ত রাজিন গ্রেপ্তার হয়েছে। রাতে হবিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে শনিবার রাতে মিরপুরে কমার্স কলেজের ছাত্র জুবায়ের হাসান রাফিদকে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, কয়েকজন সহপাঠীর সঙ্গে বিরোধে হত্যা করা হয়েছে তাকে। গত শনিবার রাতে মিরপুরের এক সহপাঠীর বাসা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। স্বজনরা আরও জানায়, শনিবার সকালে কোচিংয়ের জন্য বাসা থেকে বের হন জুবায়ের। তবে পরে বাসায় ফিরে না আসায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেন তারা। সন্ধ্যায় কলেজের এক শিক্ষক তাদের জানান জুবায়েরকে খুন করা হয়েছে। এ ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল অভিযুক্ত রাজিন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বে খুন হলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। রোববার সকালে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। জনপ্রতিনিধিকে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রোববার সকাল 10টা থেকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চলছিল। নির্বাচন পর্যবেক্ষণ করতে যান পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদার। নির্বাচনে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেন ইউপি চেয়ারম্যান সুমন। এতে ক্ষুব্ধ হয়ে সুমনকে লক্ষ্য করে গুলি করে অপর সভাপতি প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ। এখান থেকে আবার শুনতেছি যে তুই আর পক্ষ নিছত, 1-2 কথা বললে যে পিস্তল বাইর করে ঠাস করে গুলি করে দিল সবার সামনে। তাকে সেভ করে আনার জন্য কেউ গেছে, আর এই সুযোগে যারা গুলি করেছে তারা আরো ফাঁকা গুলি করতে করতে স্কুলের গেট দিয়ে বেরিয়ে যায়। সুমনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান চেয়ারম্যান সুমন। সম্পূর্ণ মৃত অবস্থায় আমাদের এখানে আসেন, আমরা তাকে প্রয়োজনীয় যে চিকিৎসা করা হয়, আমরা তার শরীর এক্সামিনেশন করে বুকের ডান দিকের নিচে একটি গুলির আঘাত পাই। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হাসপাতালে আনার পরে ডাক্তার দেখার পরে যখন বাইরে মৃত ঘোষণা করছে। আল্লাহ। চেয়ারম্যান হত্যার ঘটনায় এ পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। গুলি করে এবং সে গুরুতর আহত হয়। পরবর্তীতে হসপিটালে নিয়ে আসলে তাকে ডক্টর মৃত্যু ঘোষণা করে। পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। বর্তমান চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেকনাফে নাফ নদীর ওপারে মিয়ানমার অংশে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। রোববার বিকেলে নাফ নদীর মিয়ানমার অংশের লালদিয়াচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের টেকনাফ জাদিমুরা ক্যাম্পের বাসিন্দা ও আহত জাবের হোসাইন ও আব্দুল শুক্কুর লেদা ক্যাম্পের বাসিন্দা। পুলিশ জানায় নাফ নদীতে কাঁকড়া শিকারে যায় জুবায়ের, জাবের ও শুক্কুর। এক পর্যায়ে তারা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমার সীমান্তে ঢুকে পড়লে কাদা মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে 3 জনই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে আসার পথে মারা যায় জুবায়ের। আহত 2 জনের মধ্যে শুক্কুর হাসপাতালে চিকিৎসা শেষে ক্যাম্পে ফিরে যায়। জাবেরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার 5 জন প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা দুবাইয়ের আজমান প্রদেশে বসবাস করতেন। রোববার বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, দুবাইয়ের স্থানীয় সময় সকাল 7:30টার দিকে কাজের উদ্দেশ্যে বের হয়ে শহর থেকে আজমান প্রদেশে যাচ্ছিলেন প্রবাসীরা।
এ সময় রাস্তায় তাদের বহন করা প্রাইভেট কারটিতে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। বাংলাদেশ সময় বিকেল 3টার দিকে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারেন। নিহতদের মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের 4 জন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার 1 জন রয়েছেন। বন্যায় দেশের 18 জেলায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। জানান, বন্যার্তদের জন্য 3000 আশ্রয়কেন্দ্র ও 619 মেডিকেল টিম গঠন করা হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে প্রতিমন্ত্রী জানান, দুর্গতদের জন্য বরাদ্দ আরও বাড়ানো হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে মন্ত্রণালয়। উজান থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও ফেনী সহ দেশের 18 জেলায় বন্যা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এসব জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় 20 লাখ মানুষ। রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, দুর্গতদের জন্য প্রায় 3000 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখন পর্যন্ত এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 40,000 মানুষ। বন্যার্তদের চিকিৎসায় গঠন করা হয়েছে 619 মেডিকেল টিম। খাদ্যদ্রব্য, চিকিৎসা বা যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, খাবার, এই আমাদের এবং কমিউনিকেশনের জন্য শুধু আমরা কাজ করছি না, সাথে সাথে এই বন্যা পরিবর্তিত এই ক্ষতিপূরণ যাতে মানুষ পূরণ করতে পারে। এ পর্যন্ত 18 জেলায় 21,700 টন চাল, নগদ 5 কোটি 47 লাখ টাকা, 65,500 প্যাকেট শুকনো খাবার, গোখাদ্যের জন্য 40 লাখ এবং শিশু খাদ্যের জন্য 40 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কেউ যদি কোথাও দুর্গম এলাকা, কোথাও খাদ্য না পৌঁছার কারণে মানুষ কষ্ট করে, 333-তে ফোন দিলে সেখানকে প্রশাসন তাকে খাদ্য পৌঁছে যাওয়ার সুযোগ আছে। দুর্গতদের জন্য বরাদ্দ আরও বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী। বলেন, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসনে কাজ চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুড়িগ্রামে বন্যায় 7,350 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। আবাদি জমি তলিয়ে যাওয়ায় খরিফ মৌসুমের কাজ শুরু হবে দেরিতে। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে অন্তত 2 লাখ কৃষি শ্রমিক। কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে সরকার। কৃষিপঞ্জি অনুযায়ী খরিফ 2 মৌসুমের জন্য জমি তৈরির কাজ শুরু হয় জুলাইয়ের শুরুতে, চলে শেষ পর্যন্ত। কোনো কোনো এলাকায় চলে আরও কিছুদিন। কিন্তু ব্রহ্মপুত্র সহ 16 নদ নদীর জেলা কুড়িগ্রামে এখনো অধিকাংশ আবাদি জমি তলিয়ে আছে পানির নিচে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে 5,08,000 কৃষি নির্ভর পরিবারের অনেকেরই এখন সংসার চলছে ধার দেনা করে। তাদের অন্তত 2 লাখ মানুষের কর্মহীন থাকতে হবে আরো অন্তত 2 সপ্তাহ। বন্যার আগে 300-400 টাকা দিনে কামাই হয়েছিল, এখন তো কামাই নাই। কিছু ছিল, মানুষেরও কিছু কাজ করি, বর্তমান পানি দিয়ে ভাসে গেছে, নিজেরও কাজ করে নাই, আমারও এখন বেকার বসে গেছি। দ্বিতীয় দফা বন্যায় 7,350 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের যে ক্ষতিগ্রস্ত এই পরিমাণটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করছি যে বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা কৃষকদেরকে পুনর্বাসিত করতে পারবো। কুড়িগ্রামের 9 উপজেলায় বন্যায় এখনো ডুবে আছে অন্তত 45টি ইউনিয়ন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুড়িগ্রাম। বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বোর্ডের 83,000 এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় বসছে কাল। বন্যার কারণে পরীক্ষা প্রায় 10 দিন পিছিয়ে দেওয়া হলেও এখনো ডুবে আছে অনেকের বাড়িঘরের আশপাশ। 2 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা। পানি ভেঙে কেন্দ্রে পৌঁছানোই এখন পরীক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। সিলেটের ফেনসুগঞ্জের গয়াসী গ্রামের রোহিত বিশ্বাসের বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে কাছিমালি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র। চারদিকে বন্যার পানি, তাই কেন্দ্রে যেতে হবে নৌকায়। 2 দফা বন্যায় ব্যাঘাত ঘটেছে লেখাপড়ায়ও। শুধু পানি আর পানি, এবং বন্যার কেন্দ্র পড়ছে ফেনসুগঞ্জ, পাক্কা দূর পরে আমরা গ্রাম থেকে এখানে গিয়ে পরীক্ষা দেওয়া কি আমাদের কষ্টকর। সিলেট বিভাগের 4 জেলার প্রায় 83,000 পরীক্ষার্থীর বেশিরভাগেরই অবস্থা এমন। এ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরাও। লেখাপড়া করতে পারেন না পানির কারণে,
কি লাগে আপনার পরীক্ষা দিব কিতা করব আমরা তো চিন্তায়ও শেষ ঠিক মতো লেখাপড়া করতে পারেন না বাড়ি করে পানি মন পরীক্ষা কিতা করব জানি না। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা 9 জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে সব প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। আশেপাশে পানি আছে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কোনো পানি নেই। পরীক্ষা নেয়ার মতো পরিবেশ এখন আছে। বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। 9 তারিখ থেকে আমাদের পরীক্ষার কার্যক্রম পরীক্ষা শুরু করতে পারবো। সিলেট শিক্ষা বোর্ডের 4 জেলার 309টি প্রতিষ্ঠানের মোট 82,795 জন শিক্ষার্থী এবার এইচএসসিতে অংশ নিচ্ছে। আর সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে পরীক্ষা কেন্দ্র 87টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে কুড়িগ্রাম ও মৌলভীবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি কুড়িগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামে আজকে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? উজানের ঢল কমেছে কিনা? গত 24 ঘন্টায় আমরা যেটি দেখতে পাচ্ছি যে ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার 3টি প্রধান নদ নদীর পানি কমতে শুরু করেছে এবং বিপদসীমার কিন্তু এখনো উপরে সবগুলো নদী প্রবাহিত হচ্ছে। বিশেষ করে 6টি পয়েন্টে এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এখনো কিন্তু 1 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু প্রায় 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে এবং প্রায় 300 স্কুল মাদ্রাসার কিন্তু যে পাঠদান কার্যক্রম সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ফসল প্রায় 7,500 হেক্টর জমির পাট, বীজতলা সহ অন্যান্য ফসল কিন্তু এর মধ্যে তলিয়ে রয়েছে। আর অনেকেই কিন্তু এখনো নৌকার উপর আশ্রয় নিয়ে বাড়ির আশেপাশেই তারা কিন্তু নৌকা নিয়ে আশ্রয় নিয়ে আসেন এবং আশ্রয় কিন্তু অল্প কিছু মানুষ গেছে। বিশেষ করে গবাদি পশুর যে খাদ্য সংকট সেটি কিন্তু প্রকট হয়ে উঠেছে। পাশাপাশি যে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকট সেটিও কিন্তু প্রকট হয়ে উঠছে। প্রশাসনের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে বিভিন্ন এলাকায় ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে এবং পর্যাপ্ত ত্রাণ তাদের হাতে রয়েছে, কিন্তু বাস্তবে বিভিন্ন এলাকায় আমরা কথা বলে যেটি জানতে পারছি অনেকেই কিন্তু এখনো কোনো ত্রাণ সহায়তা পাননি। এই পরিস্থিতিতে সবাই আশা করছেন যে দ্রুত গতিতে তাদের হাতে ত্রাণ সহায়তা পৌঁছানোর পাশাপাশি গবাদি পশু এবং শিশু খাদ্যের যে ব্যবস্থা সেটি করা উচিত এবং যারা একেবারে দুর্গম এলাকায় অবস্থান করছেন তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য প্রয়োজনীয় নৌকা প্রয়োজন। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রায় 40টি পয়েন্টে কিন্তু এখন নদী ভাঙন চলছে এবং প্রশাসনের হিসাবে প্রায় 5 শতাধিক পরিবার ইতিমধ্যে কিন্তু ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ রাস্তা বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়ে তারা কিন্তু মানবিকতার জীবনযাপন করছেন। তো পানি উন্নয়ন বিষয়ে একটু জানতে চাই, আপনি বলছিলেন আবাদি জমি তলিয়ে আছে, জমি তৈরির কাজ তো এখন চলবার কথা, সেটি তো পিছিয়ে গেল। কৃষক ও কৃষি বিভাগ কি বলছে? মূলত এখন যেটি হয় যে বীজতলা তৈরির কাজ আসলে চলমান রয়েছে এবং অনেক বীজতলা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে, সেগুলো কিন্তু এখন বন্যার পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। এখন কৃষকরা যেটি বলছেন যে তাদের নতুন করে আবার বীজ সংগ্রহ করে এই চারা রোপণ করার জন্য তাদেরকে বীজতলা তৈরি করতে হবে এবং রোপণ মৌসুম তাদের জন্য কিছুটা পিছিয়ে যাবে। তবে কৃষি বিভাগ বলছে যে তারা এখন যে অবস্থা, এই অবস্থায় কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। নতুন করে কৃষকরা যদি আবার বীজতলা তৈরি করে সেক্ষেত্রে তারা চারা তৈরির জন্য যথেষ্ট সময় পাবেন। খালেক, আপনি সাথে থাকুন। এবার চলে যাচ্ছে মৌলভীবাজারে, সেখান থেকে যোগ দিয়েছেন আরেক সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, এখনো কিন্তু অনেক এলাকা পানিতে তলিয়ে রয়েছে, যোগাযোগ ব্যবস্থাও অনেকটা ভেঙে পড়েছে 2 দফা বন্যায়। সেক্ষেত্রে কাল তো এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে কতটা চ্যালেঞ্জের মুখে পড়বেন? দেখুন, আসলে মৌলভীবাজারের যে আপনাকে যদি প্রথমেই জানিয়ে রাখি, কুশিয়ারা নদী কিন্তু গত 24 ঘন্টায় মাত্র 5 সেন্টিমিটার পানি কিন্তু কমেছে। আজকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু কুশিয়ারা নদী প্রবাহিত হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে আমি কুশিয়ারা নদী পাড়ের একটি এলাকাতে আছি এবং এই কুশিয়ারা নদী পাড়ে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে গ্রামীণ হাট বাজার এমনকি যে রাস্তাঘাট সবকিছু কিন্তু পানিতে তলিয়ে আছে। কুশিয়ারা নদীর পানি কিন্তু খুব ধীর গতিতে নামছে। এই প্লাবিত হয়েছে সেগুলির পানি কিন্তু খুব ধীরগতিতে নামছেও, কারণ কুশিয়ারা নদী ধরেই কিন্তু আপনি জানেন কুলাউড়া, ঝুরি এবং বড়লেখা এই 3 উপজেলার যে পানিগুলি কিন্তু নেমে যায়, কিন্তু কুশিয়ারা নদীর পানি যেহেতু ধীরগতিতে নামছে যার ফলে এই এলাকাগুলি কিন্তু বন্যায় একটি দীর্ঘমেয়াদী বন্যায় কিন্তু পতিত হয়েছে। বিশেষ করে কুলাউড়া, ঝুরি এবং বড়লেখা এই 3 উপজেলার যে হাওর বেষ্টিত যেসব এলাকাগুলি, সেই এলাকাগুলিতে কিন্তু এখনো রাস্তাঘাট কিন্তু সবকিছুই পানির নিচে তলিয়ে আছে। তবে যে বিষয়টি এখানে লক্ষ্য
লক্ষণীয় সেটি হচ্ছে যে আপনি এসএসসি পরীক্ষার কথা বলেছেন মৌলভীবাজারে, কিন্তু একটি কেন্দ্র এখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসাবে যেটি আছে কুলাউড়ার, সেই কেন্দ্রটি কিন্তু এখন পানির নিচে আছে। তারা বিকল্প হিসাবে কিন্তু আমাকে জানিয়েছেন, জেলা যে শিক্ষা কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছেন যে তারা আসলে বিকল্প হিসাবে কুলাউড়ার শহরের মধ্যে কেন্দ্রটি নিয়ে এসেছেন একটি স্কুলে। তবে যে সব মিলিয়ে কিন্তু মৌলভীবাজারে এখন বন্যা পরিস্থিতি যে হাওর বেষ্টিত যেসব এলাকা সেই এলাকাগুলিতে অপরিবর্তিতই আছে, কিছুটা পানি কমেছে। অন্যদিকে নদী বিদ্যুৎ যেসব গ্রামগুলি সেগুলি থেকে পানি অনেকটা নেমে গিয়ে অনেকটা উন্নতি হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাকে ছোট জানিয়ে দিতে চাই, কুলাউড়া যে পৌরসভা, সেই পৌরসভার একাংশ কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। কুড়িগ্রাম ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। টেকসই বাঁধ না থাকায় বারবার ভাঙন দেখা দেয় চাঁদপুর শহরে। রিমালের আঘাতে নদীপাড়ের ৮টি জায়গা ধসে পড়ায় আবারও আতঙ্কে শহরবাসী। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শহর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ৮২৭ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। চাঁদপুর শহরের অবস্থান পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদীর ত্রিমোহনায়। ভাঙন এখানে নিত্যসঙ্গী। সবশেষ রিমালের আঘাতে শহরের পুরান বাজার এলাকায় ৮টি স্পটে নদী ভাঙন দেখা দেয়। এলাকাবাসীর দাবি, টেকসই বেড়িবাঁধ না থাকায় বারবার তারা নদীতে ঘরবাড়ি হারাচ্ছেন। এখানে প্রচুর ঘরবাড়ি ছিল, ওই মাঝখান পর্যন্ত। এই ভাঙতে ভাঙতে এই এখন এইখানে আছে। একসময় বহু দূরে ছিল, ভাঙতে ভাঙতে আমরা এখন নদীর পাড়ে এসে মন্দিরের সামনে পড়ছি। ক্ষতিগ্রস্ত স্পটগুলোতে তাৎক্ষণিকভাবে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। যেই পয়েন্টগুলোতে দেবে গেছে সেইখানে অফিস কর্তৃক ইমার্জেন্সিভাবে বস্তাগুলা প্রেরণ করছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চাঁদপুর শহর রক্ষায় গত ডিসেম্বরে ৮২৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। ১৯টি প্যাকেজে লঞ্চ ঘাট থেকে পুরান বাজার পর্যন্ত ৩৩৬০ মিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ হবে। চাঁদপুরবাসী দীর্ঘদিনের যে প্রত্যাশা, চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের বাস্তবায়ন, এটা গত ডিসেম্বর মাসে এই প্রকল্পটা অনুমোদন হয়েছে। ২০২৭ সালের মধ্যে আমরা সমাপ্ত করব এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের ২টি প্যাকেজের কাজ বর্তমানে শুরু হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে চাঁদপুর শহরের মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরে ভৈরব খননের মেগা প্রকল্পের ৩ বছরের মাথায় আবারও মরাখালে রূপ নিয়েছে নদ। এরই মধ্যে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ৫১টি সেতু অপসারণ না করায় নদের বেশিরভাগ অংশই পলি জমে ভরাট হয়ে গেছে। সঠিক পরিকল্পনার অভাব আর দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন স্থানীয়রা। ২০১৭ সালে শুরু হয় ভৈরব নদ খননের কাজ। যশোরের চৌগাছার তাহিরপুর থেকে নওয়াপাড়ার অফরাঘাট পর্যন্ত মোট ৯৬ কিলোমিটার খননে খরচ হয় প্রায় ৩০০ কোটি টাকা। এই কাজের সময় ভৈরবের অর্ধশত সেতু অপসারণের দাবি ছিল এলাকার লোকজনের। কোনো কোনো জায়গায় ১৫০ থেকে ৩০০ মিটার চওড়া নদীর উপর ব্রিজ কালভার্টের দৈর্ঘ্য মাত্র ২০ থেকে ৩০ মিটার। এগুলো সরিয়ে খনন কাজ না করায় ৩ বছরের মধ্যে পুনরায় মরাখালে পরিণত ভৈরব। নদীর খননের কাটার কথা ১০ ফুট, কাইতেছে ৫ ফুট। কাইতে কান্দা বান্দাই আর ব্রিজটা করতেছে ৩ বছর ধরে। এখন কিভাবে তারা করতেছে এটা তো আর আমরা জানছি না। ব্রিজ যেগুলো হয়েছে, যতটুকু জোয়ার ভাটা আসার কথা সেগুলো পলি পড়ে আরো বুঝে যাচ্ছে। এ বিষয়ে বেশ কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু ব্রিজ কালভার্ট অনেকগুলাই বিদ্যমান আছে, সেক্ষেত্রে একটু হয়তো সময় লাগতে পারে, কিন্তু তারা পজিটিভলি যেটা আমাকে জানিয়েছে পর্যায়ক্রমে সবগুলাই তারা অপসারণ করে দিবে। সঠিক পরিকল্পনা না থাকায় বিপুল টাকা খরচ করেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। নদী খাতটাকে পুরোপুরি খাত হিসেবে অবমুক্ত করা হয় এবং এর গভীরতা নিশ্চিত করা হয়। তারপর দুই পাশের অববাহিকা এবং নিম্নভূমি সমূহের পানি অপসারণের সাথে সংযোগ দেওয়া হয়, তাহলে এই নদী খননের যে উদ্দেশ্য ছিল সেটি সফল হবে। ভৈরব নদে এলজিইডির ২৩টি ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের ১৯টি সেতু কালভার্ট রয়েছে। এছাড়া সড়ক ও জনপথের ৪টি, বিএডিসির ৩টি এবং রেল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট ১টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ইউটিউব দেখে 10% জমিতে মরুভূমির ফল সাম্মাম চাষ করেন শেরপুরের আনোয়ার হোসেন। বিফলে যায়নি তার উদ্যোগ, সাফল্য পেয়েছেন পরীক্ষামূলক আবাদে। তার সাফল্যে অনুপ্রাণিত করেছে অন্যদেরও। উচ্চ ফলনশীল ও সুস্বাদু হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন এই ফল চাষে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। দেশে 35 বছরেরও বেশি বয়সে সন্তান নিচ্ছেন 45% নারী। ডায়াবেটিক সমিতির গবেষণা বলছে, বেশি বয়সে সন্তান নিলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা রোগের ঝুঁকি কয়েক গুণ বাড়ে। স্বাস্থ্য বিভাগ বলছে, বেশি বয়সে সন্তান নিলে মায়ের নানা জটিলতার পাশাপাশি গর্ভের সন্তানের অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে। দেশে বছরে প্রায় 30 লাখ শিশুর জন্ম হয়। পরিকল্পিত গর্ভধারণ বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে গবেষণা করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। রাজধানী সহ বিভিন্ন জেলায় তাদের 54টি কেন্দ্রে 1 বছর আগে চালু হয় গর্ভধারণ পূর্ব সেবা নামে কর্মসূচি। গর্ভধারণে ইচ্ছুক 1081 নারী সেবা নিয়েছেন এসব কেন্দ্রে। তাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে। এতে দেখা যায় 48% নারীর অতিরিক্ত ওজন, স্বাভাবিকের চেয়ে কম ওজন 19%, 48% রক্তে গ্লুকোজ বেশি এবং রক্তচাপ বেশি 16% নারীর। আর আগের বারের গর্ভধারণের সময় 80%ই নেননি স্বাস্থ্য পরামর্শ। শিশুরা কিন্তু বিভিন্ন ধরনের রোগ এবং জটিলতা নিয়ে কিন্তু কী করতেছে, তারা জন্মগ্রহণ করতেছে। এখন নাম্বার অফ স্টাডি বলতেছে যে আপনার সাথে কিন্তু আমাদের ইনসিটির যে রিস্ক ফ্যাক্টর, বিশেষ করে যে ব্লাড সুগার, ব্লাড প্রেশারে কিন্তু একটা বড় ধরনের লিঙ্ক পাওয়া যাচ্ছে। 25 বছরের আগে গর্ভধারণ নিরাপদ, তবে 25-এর পরেই গর্ভধারণ করেন 85%। গবেষণায় দেখা যায়, বয়স বাড়ার সঙ্গে গর্ভধারণের ঝুঁকিও বাড়ে। 35 বছরের পর সন্তান নিলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে 20 গুণ, বাড়ে রক্তচাপও। যত বেশি লেটার এই যে সে বিবাহিত হবে এবং যত বেশি লেটারে যে প্রেগনেন্সি হবে, তত বেশি ওই দেশের কান্ট্রির লোকজন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অথবা মানসিক বৈকল্যের শিশুর পরিমাণ বেড়ে যাবে। সেটা কিন্তু আমাদের বাংলাদেশে আমরা অবজার্ভ করছি, যেটা কিন্তু আমরা গত 20 বছর আগেও কিন্তু দেখতে পাইনি। গবেষণায় দেখা গেছে 99% নারী অসংক্রামক রোগ হওয়ার একটি ঝুঁকি, 75%-এর 2টি এবং 26% নারীর 3টি ঝুঁকি রয়েছে। গর্ভধারণ পরিকল্পিত না হলে অসুস্থ মায়ের সঙ্গে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গর্ভের সন্তানও। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে ধামরাই সহ বিভিন্ন জেলায় রথ টানা ও মেলা সহ নানা আয়োজনে মেতেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। রাজধানীর ইস্কন মন্দির থেকে বের হয়ে রথযাত্রা শেষ হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। 15 জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে উৎসব। শারদীয় দুর্গোৎসব ও জন্মাষ্টমীর পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বর্ণাঢ্য উৎসব রথযাত্রা। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় এই উৎসব। আমাদের জগন্নাথ মহাপ্রভু 7 দিনের জন্য 9 দিনের জন্য মায়ের এখানে ঢাকেশ্বরী মায়ের এখানে বেড়াতে আসে মাসি। এটা হয় সম্পর্কে মাসি হয়। এখানে 9 দিন পর আবার তার নিজের বাড়িতে চলে যাবে। ভক্তদেরকে সরাসরি দর্শন করে কৃপা দর্শন করবার জন্য, কৃপা করবার জন্য জগন্নাথ আজকে রাজপথে বেরিয়েছে। এটা জগন্নাথের ব্যক্তি বিশেষ কৃপা। কথিত আছে, এদিন জগন্নাথ দেব তার ভাই বলভদ্র ও বোন সুব্রতাকে নিয়ে পুরীধামের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। সেখানে 9 দিন অবস্থান করে পুরীধামে ফিরে আসেন। ভগবান জগন্নাথ দেব, যিনি জগতের নাথ, তিনি মন্দির থেকে রাজপথে বেরিয়ে এসে তার ভক্তদের দর্শন দান করেন। আজকে হচ্ছে একদম রাস্তায় নেমে আসে ভগবান। ভগবানের কাছে যা চাওয়া যায় ভগবান আজকে তাই দেবে। রথে রশি ধরে টেনে নিয়ে চলেন ভক্তেরা। তাদের বিশ্বাস, রশি টানলে পুনর্জন্ম হবে না। তারা বলছেন, জগতের অধীশ্বর জগন্নাথের অনুগ্রহ পেলে মুক্তি লাভ হয়। এদিকে ধামরাইয়ে উদযাপিত হয় এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম যশোমাধবের রথযাত্রা। 400 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রার সাথে শুরু হয়েছে মাসব্যাপী রথমেলা। মেলায় তো যাবো, রথ টান্না হয়ে গেলে তারপরে মেলায় যাব।
আর কি টাঙ্গাইল থেকে আর কি অনেক পুরাতন আর কি ঐতিহ্যবাহী, অনেক এর জন্য আর কি অনেক সুনাম নাম ডাক। চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে বর্ণাঢ্য রথযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে নন্দকানন এলাকায় গিয়ে শেষ হয়। নেত্রকোনার আখড়া মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য রথযাত্রা। 15 জুলাই উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আনন্দের রথযাত্রা উৎসবে বেজেছে বিষাদের সুর। রোববার বগুড়ার সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় রথের গম্বুজের সাথে উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক তারের সংস্পর্শে মারা গেছেন অন্তত 5 জন, আহত হয়েছে কমপক্ষে 35 জন। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জগন্নাথ দেবের রথযাত্রায় মুহূর্তেই যেন পরিণত হলো সব যাত্রায়। বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় হঠাৎ সড়কে ছড়িয়ে ছিটে পড়েন রথের যাত্রীরা। রোববার বিকেল 3:30টার দিকে বগুড়ার সেউজগাড়ি এলাকার ইস্কন মন্দির থেকে শুরু হয় রথযাত্রা। এতে অংশ নেন হাজারো ভক্ত অনুসারী। সেউজগাড়ি মোড়ে পৌঁছার পর হঠাৎ 11,000 ভোল্টের বিদ্যুতের তারে লাগে রথের গম্বুজের দণ্ড। এতে বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায় রথে। ঠিক আমার গাড়ির বাম পাশে বিদ্যুতের অনেক বড় লাইন, বিদ্যুতের লাইনের সঙ্গে রথযাত্রা, ওটা কী বলে আমি ঠিক বলতে পারলাম না, হয়তো ওটা বড় এটা ঠিক বিদ্যুতের লাইনের সঙ্গে বেঁধে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেলে রথের উপরে যে সকল ভক্তবৃন্দরা ছিল তারা কিন্তু দিক বিদিক লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে এবং তারা অনেকে নিচে পড়ে যায়। পরবর্তীতে সেখানে যে দেখি যে সবাই সেন্সলেস অবস্থায় পড়ে আছে। আহতদের জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কয়েকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় কর্তৃপক্ষ। রথযাত্রার যে দুর্ঘটনা, সেই আমাদের এখানে মোট 35 জন রোগীকে আমরা ভর্তি করেছি। এর মধ্যে 4 জনকে আমরা ব্রড ডেড অর্থাৎ মৃত পেয়েছি, 4 জন। আর 35 জনের মধ্যে 2 জন অবস্থা খুবই সংকটাপন্ন, তাদেরকে আইসিইউতে শিফট করা হয়েছে। দুর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে যান জেলা প্রশাসক। জানান আহতদের চিকিৎসায় সহায়তা দেয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা মারা গিয়েছে তাদের সৎকার বাবদ আমরা অবশ্যই সৎকার বাবদ একজন পার হেড আমরা 25,000 টাকা করে আমরা দিব, নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এবং যারা আহত আছে তাদের উন্নত চিকিৎসাও যদি প্রয়োজন পড়ে সেই চিকিৎসা বাবদ আমরা খরচ আমরা বিয়ার করব। ভক্তদের দর্শন দিতে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথে চড়ে নগর পরিভ্রমণ করেন। 15 জুলাই উল্টো রথযাত্রায় শেষ হবে এ উৎসব। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। লিচুর পর এবার ইউরোপ এবং মধ্যপ্রাচ্য জয় করল দিনাজপুরের আম। দেশের আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত প্রতিটি পর্যায়ে কৃষি বিভাগের তদারকির কারণে বেড়েছে আম রপ্তানির সম্ভাবনা। লিচুর জন্য বিখ্যাত হলেও ধীরে ধীরে আম চাষেও সফলতা অর্জন করেছে দিনাজপুর। গুণে মানে অনন্য হওয়ায় আম রপ্তানির উদ্যোগ নেয় কৃষি বিভাগ। এরই মধ্যে ইউরোপের সুইজারল্যান্ড, সুইডেন এবং মধ্যপ্রাচ্যের কাতারে পাঠানো হয়েছে 3 মেট্রিক টন আম। রোববার বিরল থেকে রওনা হয় আমের প্রথম চালান। প্রথম ধাপে ব্যানানা জাতের আম পাঠানো হয় সুইজারল্যান্ডে। রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় বিরলের 2টি বাগানকে বেছে নেয় কৃষি বিভাগ। কীটনাশক ছাড়া প্রাকৃতিকভাবে পরিচর্যা করা হয় এসব বাগান। এই বাগানে আমি এই বিষমুক্ত 3টা দেশে এবং বাইরে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার উপযোগী করে তুলেছি। আজকে আমার আমটা বিদেশে যাচ্ছে। এই আম বাগানে আমরা অনেক পরিচর্যা করে আমটাকে ফলন ফলাচ্ছি এবং খুব যত্ন সহকারে আমরা এই আম বর্তমানে এখন বিদেশে 3টা দেশে পাঠাচ্ছি। ইনশাআল্লাহ এই আম বিদেশে পাঠায় আমরা অনেক লাভবান। আম উৎপাদন ও রপ্তানি বাড়ানোর জন্য বাগানীদের প্রশিক্ষণ দেওয়া সহ নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এই প্রকল্পের আওতায় শুরু থেকে আমরা আম বাগানের পরিচর্যা, ফলের পরিচর্যা এমনভাবে আমরা হাতে নিয়েছিলাম প্রোগ্রামটিকে যেন আমরা রপ্তানিমুখী কাজ করতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 2023 সালের মতো এবারেও কাজ করেছি এবং লিচুর পরপর আমরা আমেও সেই সফলতা পেয়েছি। সুইডেন ও সুইজারল্যান্ডে 1 মেট্রিক টন এবং কাতারে 2 মেট্রিক টন আম রপ্তানি করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 10 মাসের হিসাবে বাংলাদেশ ব্যাংক ও ইপিবির রপ্তানি পরিসংখ্যানে গড় বিল $1,380 কোটি বেশি। কিছু ক্ষেত্রে রপ্তানি আয় 2 বার গণনা করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই ভবিষ্যতে সমন্বিতভাবে গণনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।
রোববার রাজধানীর বনানীতে আলোচনা সভায় এই কথা জানান তিনি। দেশের রপ্তানি আয়ের তথ্যে দীর্ঘদিন ধরে ইপিবি আর বাংলাদেশ ব্যাংকের মধ্যে ব্যবধান দেখা গেছে। বিদেয়ী অর্থবছরের এপ্রিল পর্যন্ত 10 মাসে ইপিবি $13.8 বিলিয়ন বেশি রপ্তানি দেখিয়েছে। এনবিআরের হিসাবের সঙ্গেও রপ্তানি আয়ের পার্থক্য অনেক। রোববার আন্তর্জাতিক বাণিজ্য ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বারের এক আলোচনা সভায় বিষয়টি আবার উঠে আসে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রপ্তানি আয়ের তথ্যে সমন্বয়ের অভাব আছে, যা দূরীকরণে ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন ইপিবি দেখায় পুরো মূল্যটা, কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাবো না, আমি শুধু সিএমটি পাবো, তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায়। বাংলাদেশ ব্যাংক ভাবে কি আমার পুরো মূল্য আসবে। যেটা ভুল ইপিবি করেছিল সেটা ছিল আপনার আমাদের ইপিজেড থেকে যে রপ্তানিটা হয় দেশের ভিতরে, ওটাকে ওনারা একবার রপ্তানি ধরেছেন, আবার সেই কাপড়টাকে যখন গার্মেন্ট করে আমরা আবার রপ্তানি করি, আবার সেটাকে রপ্তানি ধরা হয়। এ সময় পোশাক খাতের ব্যবসায়ীরা বলেন, ইপিবির দেয়া হিসেবের সাথে রপ্তানি প্রবৃদ্ধির মিল পাননি তাদের কারখানায়। গড়মিলের হিসাবে তাদের বিরুদ্ধে অর্থ পাচারের মতো অভিযোগও উঠেছে। তাদের তথ্যগত অনেক ভুল আছে, তাদের কারেক্ট করা উচিত এবং সবসময় তাদের কাস্টমসের সাথে তাদের একটা যদি আর বাংলাদেশ ব্যাংকের সাথে যদি মিল করে তাহলে তারা এই ভুলটা কারেকশন করতে পারবে। যদি সরকার দেখতো যে আমাদের গ্যাপ মানে ডিক্লাইন করছে 15%, 20%, তখন কিন্তু পলিসিটা আরেক রকম হতে পারত। যেমন এই নগদ সহায়তা যে কমিয়ে দেওয়া হলো, এটাও কিন্তু এই রপ্তানির এই যে ফিগার এরই একটা প্রতিফল। আলোচনায় উঠে আসে, ব্যবসার প্রতিটি ধাপ স্বয়ংক্রিয় ও পেপারলেস করা গেলে বাড়বে স্বচ্ছতা, কমবে সময় ও খরচ। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতায় এগিয়ে যাবে রপ্তানি খাত। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক যুগের বেশি সময় পর যুক্তরাজ্যের শাসন ব্যবস্থায় পরিবর্তন আসায় খুশি পশ্চিম লন্ডনের বাসিন্দারা। কনজারভেটিভ সরকারের শাসনামলে দেশটির অর্থনৈতিক সংকট, অভিবাসন সহ অন্যান্য সমস্যার কার্যকর সমাধান না হওয়ায় এই পরিবর্তনকে ইতিবাচক বলে মনে করছেন তারা। দেশ পরিচালনায় নতুন সরকারের ব্যতিক্রম দৃষ্টিভঙ্গি উন্নয়ন বয়ে আনবে এবং ব্রিটিশ জনগণের জীবনযাত্রাকে সহজ করবে বলে আশাবাদী তারা। পশ্চিম লন্ডনের সাউথ হলে বসবাস দক্ষিণ এশিয়ার অনেক মানুষের। বর্তমানে সেখানকার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে থাকা যাত্রী, ব্যবসায়ী ও ক্রেতাদের আলোচনার কেন্দ্রবিন্দু যুক্তরাজ্যের নতুন সরকার। টানা 14 বছর পর কনজারভেটিভ শাসনের অবসানে খুশি স্থানীয়দের অনেকে। যুক্তরাজ্যের শাসন ব্যবস্থায় পরিবর্তন আসাকে ইতিবাচক বলে মনে করছে তারা। নতুন সরকার দেশের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে আশাবাদী এসব মানুষ। স্টারমার গত 14 বছরে বিরোধী দলে থাকা অবস্থায় অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন। আমি মনে করি আগামীতে তিনি অভিবাসন প্রত্যাশী শিক্ষার্থী ও শ্রমিকদের উন্নয়নে দুর্দান্ত কাজ করবেন। স্টারমার ও লেবার পার্টির এই বিজয়ে আমি মোটেও অবাক হইনি। দেশের জন্য এই পরিবর্তন প্রয়োজন ছিল। শাসন ব্যবস্থায় আমাদের এমন একজনকে দরকার ছিল যার দৃষ্টিভঙ্গি ব্যতিক্রম হবে। লেবার পার্টিকে সেই সুযোগ দেয়া হয়েছে। দেখা যাক তারা কি করে। তবে সাউথ হলের স্থানীয়দের একাংশ কনজারভেটিভ পার্টির শাসন অবসানে খুশি হলেও লেবার পার্টির ক্ষমতা গ্রহণে অসন্তোষ জানিয়েছেন। এবারের পার্লামেন্ট নির্বাচনে 650টি আসনের মধ্যে 412টিতে জয় পায় লেবার পার্টি, আর কনজারভেটিভ পার্টি পায় 121টি আসন। অর্থনৈতিক সংকট ও অভিবাসন সমস্যা নিরসনে ব্যর্থতার কারণেই দেশটির জনগণ কনজারভেটিভ পার্টির উপর আস্থা হারিয়েছে এবং সুনাক সরকারের পতন হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথম দফার ভোটের হিসাব নিকাশ পাল্টে দিয়ে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট এনএফপি, এমন আভাস মিলেছে বুথ ফেরত জরিপে। রান অফ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ ডানপন্থী নেতা মেরিন লে পেনের ন্যাশনাল র্যালি আরএন। স্থানীয় সময় রোববার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পার্লামেন্টের মোট 577টি আসনের মধ্যে 501টিতে ভোট দেন ভোটাররা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয় 30,000 পুলিশ সদস্য। এর আগে 30শে জুন প্রথম দফায় 76টি আসনের প্রতিনিধি নির্বাচন হয়। এ দফায় প্রায় 34% ভোট পায় লে পেনের দল আরএন। বামপন্থীদের জোট এনএফপি পেয়েছিল 28% ভোট, আর 20% ভোট পায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর দল মধ্যপন্থী
টুগেদার অ্যালায়েন্স। গাজায় ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৫৪ ফিলিস্তিনির। তুফা, দারাজ ও ওল্ড সিটি এলাকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গাজার আরেকটি স্কুলে আবারও বোমা হামলা চালানো হয়েছে, এতে অন্তত ৪ জন নিহত হয়েছে। স্কুলটিতে হামাস সদস্যরা গোপনে অস্ত্র বানাতো বলে দাবি তেল আবিবের। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পরিকল্পনার মূল শর্তগুলো মেনে নেয়ার পর ইসরায়েলের জবাবের অপেক্ষার কথা জানিয়েছে হামাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির কোনো বিষয়ে আলোচনা হবে না। মরুভূমির ফল সাম্মাম এখন চাষ হচ্ছে শেরপুর গারো পাহাড়ে। মিষ্টি, রসালো, উচ্চ ফলনশীল ও সুস্বাদু হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন। চারা রোপণের মাত্র ২ থেকে আড়াই মাসের মধ্যেই সাম্মাম ফল কাটা যায়। নতুন এই ফলটি ঢাকার বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। শেরপুরের গারো পাহাড়ের গোমরা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা আনোয়ার হোসেন প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষ শুরু করেছেন সুস্বাদু ফল সাম্মাম। ইউটিউব দেখে নিজের ১০% জমিতে চাষ করেছিলেন। বীজ সহ সব মিলিয়ে খরচ হয়েছিল ২৫,০০০ টাকা। আর ফল বিক্রি করে লাভ করেন দ্বিগুণেরও বেশি। এবছর ৩৩% জমিতে সাম্মাম চাষ করেছেন আনোয়ার হোসেন। এবার লাখ টাকার বেশি লাভের আশা করছেন তিনি। মালচিং এবং ফেরোমন ফাঁদ সব মিলে জৈব উপায়ে যে চাষাবাদ এটা সম্পন্ন হয়েছে উপজেলা কৃষি অফিসারের তত্ত্বাবধানে। অধিক লাভবান এবং এটার চাহিদা আছে, ঢাকা শহর এবং স্থানীয় বাজারে বেশ চাহিদা আছে। আনোয়ারের ফল চাষ দেখে আশপাশের অনেকেই সাম্মাম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি অফিসার যদি যদি সহযোগিতা করে তাহলে আমিও লাগামো, আমারও জমিন আছে একটু। আমরাও আবাদ করতাম, আবাদ করে দেখতাম কতটুকু লাভজনক এটা করা যায়। সাম্মাম চাষে কেউ আগ্রহী হলে সার্বিক সহযোগিতা করবে বলে জানায় কৃষি বিভাগ। আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আমরা একটি প্রদর্শনী দিয়েছিলাম। গত বছর এই একই কৃষক এই ফসলটি চাষ করেছিলেন। অন্যান্য যদি কোনো কৃষি উদ্যোক্তা রকমেলন চাষে আগ্রহী হয় তাহলে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে। ফলটির বাইরের অংশ সবুজ আর ভেতরের অংশ হলুদ। খেতে মিষ্টি ও রসালো হওয়ায় ফলটির চাহিদা দিন দিন বাড়ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ সবাই।